নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2014 প্রাইমারি টেটের ওপর যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল এবং তার যে নন জয়নিং সিট বা যে আরটিআই মামলার মাধ্যমে আরটিআই যে ভ্যাকান্সি বেরিয়ে এসেছিল 3929, এই ভ্যাকান্সিতে নতুন কিন্তু মামলা দায়ের হয়েছে আবার গতকাল। তো এই 3929 এখন বর্তমানে কিন্তু 2014 প্রাইমারি টেট ভার্সেস 2017 প্রাইমারি টেট ভার্সেস একটা মামলায় পরিণত হয়েছে। তার উপর গতকালকের নতুন মামলা, সব মিলিয়ে কিন্তু 3929 প্রক্রিয়া ঘেঁটে ঘর মতো অবস্থা। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এখানে কিন্তু সবথেকে বড় গেমটা খেলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবারে আমরা আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, 2014 প্রাইমারি টেটের উপর যে 3929 ভ্যাকান্সি মামলা চলছে বর্তমানে, এই 3929 মামলা বর্তমানে কিন্তু 2014 ভার্সেস 2017 প্রাইমারি টেটের একটা মামলা হয়ে গেছে। কেউ কাউকে 1 ইঞ্চি কিন্তু জায়গা ছেড়ে রাজি নয়। 2014 প্রাইমারি টেটে যেমন প্রচুর দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিকে আড়াল করার জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম প্যানেল রাখেনি এবং প্যানেল দিতে তারা বারংবার অস্বীকার করছে বা প্যানেল দেবে না বলে বারংবার কোর্টে আপিল করছে এবং শেষ পর্যন্ত কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে তারা স্টে পর্যন্ত করিয়ে নিয়ে আসছে। ঠিক 2014 থেকে এরকম যে বিপুল পরিমাণ দুর্নীতি করা হয়েছে, টেট ফেল ক্যান্ডিডেটদেরকে ঢুকানো হয়েছে, এই সমস্ত কিন্তু আজকে ক্লিয়ার সিবিআইয়ের চার্জশিটের মাধ্যমে এবং এসবাসুরাই কোম্পানি অর্থাৎ 2014 প্রাইমারি টেটের যারা ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল সেই কোম্পানি কিন্তু প্যানেল তৈরিতে একটা বড় ভূমিকা এবং দুর্নীতি করাতে একটা বড় ভূমিকা অংশগ্রহণ করেছিল। সেই সমস্ত কিন্তু তারা নিজেদের হলফনামায় তারা স্বীকার করেছে। 264 পাতার তারা হলফনামা জমা করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে। তো 2014-তে যেমন দুর্নীতির কারণে অনেকেই চাকরি থেকে বাইরে চলে গেছেন বা প্যানেলের বাইরে চলে গেছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পাননি, ঠিক সেই রকমই কিন্তু 2017 ক্যান্ডিডেটরা তারাও কিন্তু বঞ্চিত, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে লড়াই করে তারা শেষমেশ 2021 সালে তারা পরীক্ষা দিতে পেরেছিল প্রাইমারি টেটের এবং 2017 সালের পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছে 2021 সালে। ফলে তারাও কিন্তু এই 3929 সিটটাকে কিছুতেই ছেড়ে দিতে চাইছে না। এখানে বিষয়টা কিন্তু সকলের ন্যায্য অধিকারের লড়াই। তবে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পর্ষদের সভাপতি এই বিষয়টাকে কিন্তু চালাকি করে 2014 ভার্সেস 2017 একটা মামলায় পরিণত করে ফেলেছে। তবে কেউই কিন্তু আদতে কারো শত্রু নয়। 2014 ক্যান্ডিডেটরাও যেমন তারা তাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেতে চায়, ঠিক তেমনই কিন্তু 2017 যারা ক্যান্ডিডেট তারাও তাদের ন্যায্য অধিকারের দাবিতে কোর্টে তারাও দাবি করছে, তারা মামলা করছে এবং তারাও কিন্তু নিজেদের যোগ্য অধিকার বুঝে পেতে চায়। এই হচ্ছে বিষয়। কিন্তু এই জায়গাটাকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যাতে কিন্তু উভয়ের শত্রুর মতো হয়ে গিয়েছে। আরটিআই করে 2014 প্রাইমারি টেটের ক্যান্ডিডেটরা তারা দেখেছিল 16,500 যে রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2020 সালে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অনেকগুলো সিট কিন্তু খালি রেখে দেয় এবং কত নিয়োগ হয়েছে এবং তার যে ওয়েটিং লিস্ট থাকার কথা 5% সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিকভাবে প্রকাশ করেনি এবং 5%-এর কোনো লিস্টই ছিল না এবং যে প্যানেল লিস্ট বা মেধা তালিকা সেটাও কিন্তু প্রথমত ছিল না। কোর্টের নির্দেশে তারা প্রকাশ করতে বাধ্য হয়েছিল এবং তখন যে প্রকাশ পেয়েছে এবং কতজনকে নিয়োগ করা হয়েছে এরকম কিন্তু কোনো তথ্য ছিল না। প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম কিছু দেয়নি। শেষমেশ 2014 প্রাইমারি টেটের যারা চাকরি পাননি
নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা তারা কিন্তু ডিপিএসসিগুলোতে 23টা ডিপিএসসিতে আরটিআই করে সেখান থেকে প্রায় 6,000 মতো ভ্যাকান্সি তারা বের করে, যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছিল মামলা, এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদেরকে ঠিক করতে বলে পর্ষদের সাথে আলোচনায় আসতে যে কতটা সিট রয়েছে, এবং শেষমেশ কিন্তু 3929 ভ্যাকান্সিটা বেরিয়ে আসে। তো সেই জন্য 2014 ক্যান্ডিডেটরা তাদের এই 3929 সিটে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা যেমন একদিকে এটার তাদের সিট বলে দাবি করছেন, এবং অপরদিকে কিন্তু 2017 ক্যান্ডিডেটরা তারা দাবি করছেন যে 2014 থেকে যেহেতু দুবার টেট মাধ্যমে নিয়োগ করা হয়েছে তাই এই সিট তাদেরকে যেন দেওয়া হয়। এবং গতকালকে সুপ্রিম কোর্টে কিন্তু আবার একদল টেট পাস প্রার্থী যারা 2017 সালে পাস করেছিল তারা নতুন আবার একটি আপিল করেছেন, মামলা করেছেন। তারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে একটিও সিট 3929-এর যে মামলা চলছে এখান থেকে যেন একটিও সিট বিএড ক্যান্ডিডেটদেরকে বা যারা 2014 প্রাইমারি টেটে যারা পাস করেছেন বা যারা এই মামলায় রয়েছেন বা নট ইনক্লুড রয়েছেন তাদেরকে যেন একটিও সিটে নিয়োগ করা না হয়। এই সিট যেন সম্পূর্ণরূপে 2017-দের জন্যই রাখা হয়, এরকম একটা বিষয় কিন্তু রেখেছে। অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের আইনজীবী জানিয়েছে যে যারা কেস করেছে আরটিআইয়ের 3929-এ 2014 থেকে তারা সকলেই কিন্তু বিএড ক্যান্ডিডেট, এরকম একটা দাবি জানিয়েছে। ডিএড বিএডের বিভাজন নীতি কিন্তু ভাগ করে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছে, সেই জন্য কিন্তু এই মামলাগুলো এত বিস্তৃত হচ্ছে। তবে এখানটায় একটা বিষয় কিন্তু আমি বলছি, অনেকে নেগেটিভ কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে। দেখুন, যদি 2014 টেটের যে নিয়মে নিয়োগ হয়েছে 2016 সালে এবং 2020 সালে, এই 16,500 ভ্যাকান্সির যে সিট 3929, 16,500 ভ্যাকান্সি যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ হয়েছিল তখন কিন্তু বিএড ডিএলএড এবং এনআইএস সকলকে নিয়েই কিন্তু নিয়োগ করা হয়েছিল। মেন যে মামলা বা 16,500 যে ইন সার্ভিস টিচার তাদের যদি চাকরিতে কোনো ছেদ না পড়ে, যদি সেখানে এনআইএস এবং বিএড ক্যান্ডিডেটরা অলরেডি চাকরি যেভাবে করছে তাদের চাকরি যদি বাতিল না হয় তাহলে কিন্তু 3929-এও বিএড এবং এনআইএসটা সেভ, তাদের কিন্তু চাকরি দিতেই হবে যদি নিয়োগের অর্ডার হয়। এখানে এটা কিন্তু আইনের বিষয়, এই বিষয়টা সুপ্রিম কোর্ট দেখছে, এবং এই বিষয়টা যদি খারিজ করে দেওয়ার হতো তাহলে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস গতকালকেই খারিজ করে দিতেন, কেননা মীনাক্ষী আরোরা ম্যাম গতকালকেই কিন্তু এই বিষয়টি তুলেছিলেন যে এটা সকলেই বিএড। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস যিনি এই ডিএড বিএড মামলার ফাইনাল জাজমেন্ট করেছেন উনি কিন্তু বলেছেন যে ওটা ভিন্ন ম্যাটার, আগে আমাকে জানতে হবে যে এখানে পিটিশনার কারা আছে, এবং এই বিষয়টি কিন্তু আগামী 30শে জানুয়ারি আবার উঠছে, তার মধ্যে কিন্তু হলফনামা দিয়ে জানাতে বলেছে পিটিশনারদের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকেও। তো আগামী 30 তারিখ মঙ্গলবারের দিন এই মামলাটি কিন্তু উঠছে, ওই 30 তারিখে কিন্তু এই মামলা নিয়ে একটা বড় কোনো রায় হতে পারে এবং পিটিশনারদের ভাগ্য কিন্তু খুলতে পারে বা নট ইনক্লুডের ভাগ্য খুলতে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো আপডেট, আবার পরবর্তী আপডেট নিয়ে আসবে, আপনারা চ্যানেলে নজর রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাটিতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আসছে আবার।